সাহেব নোবেল পাওয়ার পরেই উনি এই দুই নেতা আওয়ামী লীগ বিএনপিকে বিদায় করে দিয়ে উনি গত টার্মে আপনারা জানেন উনি প্রধানমন্ত্রী হইতে চাইছিলেন। 100 বছর পর, ইউনুসের পর, রবীন্দ্রনাথের পরে 125 বছর পরে নোবেল পেয়েছে দুইজন। ডক্টর ইউনুসের পরে নোবেল পেয়ে সারা আমার নিজের অভিজ্ঞতা আমি বলতে পারি, আমি ধানমন্ডিতে যখন হাঁটছিলাম আমার দিকে 2 রাউন্ড গুলি করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক যোগাযোগ মাধ্যম। গোষ্ঠীবাদী রাজনৈতিক দল, আমার দরকার আমাদের সন্তানদের বাঁচানো। আমি বিএনপি বুঝি না। আমি সেগুন আছে আমাদের এখন এরিয়ার সেগুন আছে প্রায় 1700 একর এরিয়ার ভিতরে আমাদের সেগুন। ব্যারিস্টার সুমন ভাই এই ধরনের কথা বলতে পারে? ব্যারিস্টার সুমন ভাই বাংলাদেশের থেকে পালিয়ে যে এই ধরনের উস্কানিমূলক কথা বলতে পারলে আগে কখনো ভাবেনি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিও ক্লিপটা দেখার জন্য প্লে করেছেন, সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের যে চলমান অবস্থায় কিন্তু অনেক এমপি মন্ত্রীরা পালিয়ে গেছে। সেই সাথে কিন্তু আমাদের বাংলাদেশের ফাটাকেষ্ট ব্যারিস্টার সুমন, ওনাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। তো ব্যারিস্টার সুমন ভাই কোথায় গেল? উনি তো কোনো দুর্নীতি করে নাই, উনি তো একজন ভালো লোক ছিল এবং বাংলাদেশের 18 কোটি লোকের যুব সমাজের যত ছেলেপেলে আছে সবাই কিন্তু উনি ভালো জানতো এবং সবাই ওনাকে ভালো জানতো। উনি ছিল বাংলাদেশের যুব সমাজের একজন আইডল। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ব্যারিস্টার সুমন ভাই কেন পালিয়ে গেল? ব্যারিস্টার সুমন ভাই কিন্তু কাউকে কোনো বার্তাও দিয়ে যায়নি, কিন্তু কেন? ব্যারিস্টার সুমন ভাই কি কোনো ভুল করেছে? ব্যারিস্টার সুমন ভাই কিন্তু কোনো অন্যায় করেছে? তার মনে যদি কোনো ভয় থাকে, এই কারণে সে হয়তো পালিয়ে যেতে পারে। কিন্তু এখন নতুন যে সরকার গঠন হয়েছে, এই সরকারকে নিয়ে উস্কানিমূলক কথাবার্তা বলতেছে আমাদের ব্যারিস্টার সুমন ভাই। হ্যাঁ, আরো একটি ঘটনা করেছে, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের ছাত্রলীগদের ভাইদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছে আমাদের ব্যারিস্টার সুমন ভাই। যে কথাটা বলার দরকার ছিল বাংলাদেশে থেকে, উনি কিন্তু এখন কিছুই করার নাই, কিন্তু কথা ছাড়া। হয়তো উনি কোনো অর্থ দিয়েও সাহায্য করতে পারবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছাত্রলীগদের উদ্দেশ্য ব্যারিস্টার সুমন ভাই কি বলেছিল, অবশ্যই আজকে আমরা এই ভিডিওতে জানবো। আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন, সবাইকে আমি অনুরোধ করব ধৈর্য সহকারে আজকের এই পুরো ভিডিও কন্টিনিউ করবেন, কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। সুপ্রিয় দর্শক শ্রোতা, ব্যারিস্টার সুমন ভাই যখন পালিয়ে যায়, বিমানবন্দরে কিন্তু অনেক ভাই ব্রাদার দেখেছে এবং তাকে দেখে সে যে লেজ গুটিয়ে চোরের মতো পালিয়ে যাচ্ছে, সে কিন্তু কাউকে বুঝতে দেয় নাই যে আমি পালিয়ে যাচ্ছি। কিন্তু আমরা তো জানি, আমরা ভিডিও ফুটেজে দেখেছি ব্যারিস্টার সুমন ভাই কিভাবে গেছে। যাই হোক, এখন ব্যারিস্টার সুমন ভাই যে নতুন কিছু ভিডিও প্রকাশ করতেছে, ভিডিওর মধ্যে যে আমি অনেক ভুল করেছি এবং ছাত্রলীগদের উপলক্ষে কিছু কথা বলেছে এবং ভিডিও তৈরি করেছে। আমি কি ভুল করেছি? তা ব্যারিস্টার সুমন ভাই জীবনে কি এমন বড় ভুল করেছে যেটা সে দুঃখের সাথে বলতেছে? আপনি সেই ভিডিও ক্লিপটা যদি দেখেন, অবশ্যই আপনাদেরকে দেখাবো। আপনি যদি সেই ভিডিও ক্লিপটা দেখেন, কথাগুলো শোনেন, আপনার মন হৃদয় একদম শীতল হয়ে যাবে। ব্যারিস্টার সুমন ভাই অনেক আবেগ নিয়ে এই কথাগুলো বলেছে। চলুন আমরা সেই ভিডিও ক্লিপটা দেখি। দর্শক, ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সাহেব নোবেল পাওয়ার পরেই উনি এই দুই নেতা আওয়ামী লীগ বিএনপিকে বিদায় করে দিয়ে উনি গত টার্মে আপনারা জানেন উনি প্রধানমন্ত্রী হইতে চাইছিলেন। এইবারও উনি ষড়যন্ত্র করে আবারও উনি প্রধানমন্ত্রী হইতে চান। একটা মানুষ যখন বারবার প্রধানমন্ত্রী হইতে চান, তখন উনি কিন্তু মনে রাখবেন যে তার মনের মধ্যে কিন্তু কোনো ভালো জিনিস নাই। পদ্মা সেতুতে উনি বিরোধিতা করছেন। শুনেন, যাই করুক না কেন, উনি বাংলাদেশের বিরোধিতা করতেছেন। এইটা বাংলাদেশের জন্য কোনো ভালো হবে না এবং উনি যত বড় নোবেল বিজয়ী হন না কেন, নিজের দেশের বিরোধিতা করে আমার মনে হয় উনি কোনোদিন মানুষের মনে জায়গা নিতে পারবেন না। এই জন্য সর্বশেষে একটা কথা বলতে চাই, দুঃসময়ে দাঁড়ানোই কিন্তু বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকের কাজ। আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বলবো, বহুত যুদ্ধ জয় করে আপনি আসছেন। 21-এ গ্রেনেড হামলার মতো এই হামলা থেকে আপনি বেঁচে আসছেন। আপনি কিন্তু আল্লাহর রহমতেই বেঁচে আছেন এই পৃথিবীতে। আপনার ভয়ের কিছু নাই, সামনের দিকে এগিয়ে যান। আল্লাহ উপরে, আল্লাহর বিশ্বাস যেহেতু আমাদের আছে, মনে রাখবেন আপনাকে কেউ এখানে দাবায় রাখতে পারবে না। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরিস্থিতি এরকম হয়,
ছাত্ররা যদি মনে করে যে না আমি এমপি হিসাবে রিজাইন করলে এদের জন্য শান্তি হবে, তাও দেশটা শান্তি হবে, আমি লিখে দিয়ে যাচ্ছি আমি রিজাইন করব। এইটাই তো আমি বললাম যে আপনার এই যে ছাত্রলীগের যারা ভুয়া ভুয়া বলছেন, তারা নিজের লোকই তো ভুয়া ভুয়া বলছেন। এবং আরও শুধু ভুয়া বিষয় না, বা ধরেন ছাত্রলীগের যারা ভুয়া না বলে যদি তার প্রশংসা করতো, তাতেও তো দায় এড়ানো যাবে না। যাদের যাদের দায় আছে, ছাত্রলীগ ভুয়া বলছে এই কারণে যে দায় বাড়ছে তা না, প্রকৃত অর্থে তার যদি এই ব্যর্থতায় কোনো দায় থেকে থাকে বা যাদের আছে, তাদেরকে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো এই দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, এই যারা কোমলমতি ছাত্রদের স্বার্থে, তাদের পরিবারের স্বার্থে, তাদের পরিবারের মানসিক শান্তির স্বার্থে এই কিছু লোককে সরাই দিলে আমার কাছে মনে হয় আন্দোলনটা অনেকাংশে কমে যাবে বলে আমার বিশ্বাস। আর শুধু আন্দোলন কমলেও তো হবে না, এই সরকারকে আরও অনেক পথ পাড়ি দিতে হবে। যাদের মনে কষ্ট পাইছে, এই মনে কষ্টকে আবার ব্যাক করে নিয়ে আসার জন্য একটা লম্বা পথ পাড়ি দিতে হবে। এখন যারা মাঠে আন্দোলন করছে তারা বলছে যে সাধারণ শিক্ষার্থীদেরকে তুলে নেওয়া বিভিন্ন জায়গা থেকে, এই কারণেই তারা আন্দোলন করছে, তাদের মুক্তির আন্দোলন করছে। সবই তো একই আন্দোলনের মধ্যে। মুক্তিটা হচ্ছে গিয়ে কি কারণে ধরে নেওয়া হয়, কি কারণে আন্দোলনে যাওয়ার কারণে, রিস্কের কারণে। এখন সহিংসতা করেনি বা করছে, এটা তো ডিসপিউটেড কোয়েশ্চেন অফ ফ্যাক্ট। এটা একমাত্র তদন্ততেই জানা যায়। আপনার কাছে সবাই, আমার কাছে মামলায় যখন আসে সবাই বলে যে মিথ্যা মামলা, যখন আমার কাছে জামিনের জন্য আসে সবাই বলে যে ভাই আমার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা হয়েছে। এটা তো আসলে ডিসপিউটেড কোয়েশ্চেন অফ ফ্যাক্ট। তবে আমি মনে করি আপনি এইসব তো সাইড এফেক্ট, আর মেইন এফেক্ট হচ্ছে গিয়ে ছাত্রছাত্রীদের মনে যে প্রভাব পড়ছে, এই প্রভাব থেকে বেরোয় আসতে হবে। এদেরকে একটা শান্তির জায়গায় সান্ত্বনা আমাদেরকে দিতে হবে। আমাদের কিছু লোককে এই জায়গা থেকে সরে যেতে হবে। প্রয়োজনে আমি ব্যারিস্টার সুমনের যদি মনে করেন যে এই পরিস্থিতি এরকম হয়, ছাত্ররা যদি মনে করে যে না আমি এমপি হিসাবে রিজাইন করলে এদের জন্য শান্তি হবে, তাও দেশটা শান্তি হবে, আমি লিখে দিয়ে যাচ্ছি আমি রিজাইন করব। নমনীয় অবশ্যই হবে। দর্শক, ছাত্রলীগদের নিয়ে ব্যারিস্টার সুমন ভাই যে বক্তব্য দিয়েছিল, জ্বালামুখী বক্তব্য দিয়েছিল, এবং সেই ছাত্রলীগদেরকে উদ্দেশ্য করে কি বলল, চলুন আমরা সেই ভিডিও ক্লিপটা দেখব। দর্শক, এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন ব্যারিস্টার সুমন ভাই, আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দর্শক, আমি এই ব্যারিস্টার সুমন ভাইকে আরো কিছু কথা বলতে চাই। আপনি যখন বাংলাদেশের আইডল ছিলেন, আপনি তখন দুর্নীতির বিপক্ষে কথা বলতেন। আপনি তো কখনো কোথাও দুর্নীতি করেন নাই, এবং আপনার সামনে যদি কেউ দুর্নীতি করেছে তাকে আপনি প্রতিবাদ করেছেন, সে সরকারি যে শ্রেণীর অফিসার হোক। আপনি বাংলাদেশের পুলিশ প্রধান বেনজিরকেও ছাড় দেন নাই, দুদকের মামলা দিয়ে তাকে হেরস্তা করাচ্ছেন। এখন পর্যন্ত সেই মামলা কিন্তু চলমান রয়েছে। বর্তমান বাংলাদেশের একটি রদবদল হওয়ার কারণে সেই মামলাগুলো হয়তো একটু এলোমেলো ভাবে রয়েছে। আশা করি আবার হয়তো স্বাভাবিকভাবে চালু হয়ে যাবে। দর্শক, এই ব্যারিস্টার সুমন ভাই কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণের মন হৃদয় এত সুন্দর করে কেড়ে নিছিল, সহজেই সে যে এত সহজে চলে যাবে আমরা বুঝতে পারিনি। তা আপনি তো স্বতন্ত্র প্রার্থী ছিলেন, আপনি কেন পালিয়ে গেলেন? স্বতন্ত্র প্রার্থীরা কিন্তু পালিয়ে যায় নাই, কারণ স্বতন্ত্র অনেক এমপি মন্ত্রীরা এখনো বাংলাদেশে আছে। আপনি কেন চলে গেলেন? তাহলে কি আপনি কোনো দুর্নীতির সাথে জড়িত আছেন? আমরা কিভাবে নেব? দর্শক, আপনাদেরকে বলছি, আপনারা যারা এই ভিডিও ক্লিপটা দেখছেন, ব্যারিস্টার সুমন ভাই, অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টসে জানাবেন। ব্যারিস্টার সুমন ভাই কিসের জন্য এই আমাদেরকে থুয়ে বাংলাদেশ ছেড়ে নিজের জন্মভূমি থুয়ে সোনারঘাট মাধবপুরের লোকজনের কথা না ভেবে উনি কেন সেই লন্ডন প্রবাসী হয়ে পড়ে আছে? তো চলুন আমরা সেই ভিডিও ক্লিপটা দেখি, কি বলেছিল ছাত্রলীগদের উদ্দেশ্যে। যে ছাত্রলীগের ছেলেরা মার খাইলো, তারা এই যন্ত্রণা নিয়ে বিসিএস তো দূরের কথা, এই ছেলের তো এই ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বা যারা যারা মার খাইছেন তাদের তো এখন জীবন চালানোই কঠিন হয়ে যাবে। আর এই যে হাসপাতালের খরচটা কে দিবে? আজকে হারুন সাহেব যদি মার খাইতেন, হাসপাতালের খরচ দিত পুলিশ ডিপার্টমেন্ট। আজিজুল সাহেব যদি মার খাইতেন, তাহলে হাসপাতালের খরচ দিত সরকার, অ্যাডমিনিস্ট্রেশন, রাষ্ট্রপতি ভবন থেকে এই খরচ হইত। কিন্তু ছাত্রলীগের খরচ দিতে হবে কিন্তু ছাত্রলীগের মায়ের, ছাত্রলীগের যে কষ্ট করে যে মা এই পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত আনছে, তার খরচ দিতে হবে তার মায়ের। এই জন্য আমি ছাত্রলীগের ভাইদেরকে বলবো যে কোনো কেউ ডাকলেই চলে যায় না, কারণ আপনারা দেখছেন তো যে ছাত্রলীগের যতই আপন আপন কথা বলেন, কিন্তু ছাত্রলীগের বেশিরভাগ মানুষ তার ব্যক্তি স্বার্থে যখন ব্যবহার করেন
তখন কলিজাটা ফেটে যায়। দর্শক, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যারিস্টার সুমন আমেরিকায় বসে এবার ছাত্রলীগের নেতাকর্মীদের সাবধান করছেন এবং ছাত্রলীগের নেতাকর্মীদের উপর হামলার জন্য দায়ী হচ্ছেন হারুন সাহেব। সকল গোপন তথ্য ফাঁস করছেন এবার ব্যারিস্টার সুমন। চলুন দর্শক শুনে আসি তিনি কি বলেন। ছাত্রলীগের নেতাদেরকে নির্যাতনের ঘটনায় যিনি হারুন সাহেব, আপনারা এখানে আরো 2 জন মানুষ আছেন যারা এই লাইটের ভিতরে নাই, তারা এই লাইট থেকে বের হয়ে গেছেন, অথচ তারাও কিন্তু হারুন সাহেবের চেয়ে কম দায়ী না। আপনারা জানেন যে হারুন সাহেবের সাথে ঝামেলাটা হয়েছে এই আজিজুল সাহেব। আজিজুল সাহেব হচ্ছেন কি আমাদের মহামান্য রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব। তিনি এবং তার ওয়াইফ হচ্ছেন গিয়ে উনিও পুলিশ কর্মকর্তা। তার সাথে নাকি হারুন সাহেব বসে আড্ডা দিচ্ছিলেন বা নানা ধরনের কথা এখানে আছে। আমি এগুলা যেহেতু আমার কাছে কোনো প্রমাণ নাই, আমি এইসব বিষয়ে কথা বলবো না। আজিজ সাহেব হারুন সাহেবের সাথে বাকবিতণ্ডা করতে গেছেন, তখন উনি কি করলেন, উনি মহামান্য রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হয়েও তার মনে হয়েছে যে ছাত্রলীগের কিছু নেতাদেরকে নিয়ে যেতে হবে ওনার শক্তি বাড়ানোর জন্য। আমার বক্তব্য হচ্ছে, যিনি মহামান্য রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব, মহামান্য রাষ্ট্রপতির, তার কিভাবে সম্ভব হয় তার বউর সাথে পারিবারিক ঝামেলা পরিবারের মধ্যে না মিটিয়ে উনি কিভাবে ছাত্রলীগরে এইভাবে ব্যবহার করতে পারেন? আমার বিশ্বাস এই আজিজুল সাহেবও হয়তো ছাত্রলীগের ব্যাকগ্রাউন্ডের হবেন, নাইলে তো মহামান্য রাষ্ট্রপতির হয়তো এই জায়গায় পর্যন্ত যাওয়ার কথা না। কিন্তু উনার কি একবারও বুক কাঁপলো না যে আমি কিভাবে ছাত্রলীগের এই দুধ ভাত কলা ছেলেদেরকে, যারা জীবনে মাত্র শুরু করছে, তাদেরকে কিভাবে আমি নিয়ে যাই এই ছাত্রলীগকে কি এইটা ব্যবহার করার জন্য, যে আপনি কোনো ধরনের ঝামেলা হইলে ছাত্রলীগকে নিয়ে যাবেন? এখন যারা সফল তারাই যদি ছাত্রলীগকে যদি এইভাবে ব্যবহার করতে চান, তাহলে ছাত্রলীগকে বাঁচানো তো দূরের কথা, প্রতি সপ্তাহে সপ্তাহে রক্তকরণ হবে। আর আমি ছাত্রলীগের ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, দেখেন একটা জিনিস খেয়াল করে দেখেন, আজকে সাসপেন্ড করা হয়েছে হচ্ছে গিয়ে আপনার হারুন সাহেবকে সাসপেন্ড করা হয়েছে, তারপরে উনি তার একটা বেসিক বেতন পাবেন বসে বসে, এখন চাকরিও করা লাগবে না, উনি বসে বসে অর্ধেক বেতন উনি পাবেন। আর রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব এবং তার ওয়াইফ 2 জন কিন্তু বহাল তবিয়তে আছেন, রাষ্ট্রপতি ভবনে আছেন। এর মানে খেয়াল করে দেখেন, পড়াশোনা করে এই 3 ভদ্রলোক বিসিএস কর্মকর্তা হওয়ার পর তারা যতই গুনাহ করেন না কেন, তাদের কিন্তু বেতন ঠিকই কিন্তু তারা পাচ্ছেন, ভালো অবস্থায় আছেন। আমরা কেউই জানি না তারা ভবিষ্যতে কোথায় যাবেন। কিন্তু যে ছাত্রলীগের ছেলেরা মার খাইলো, তারা এই যন্ত্রণা নিয়ে বিসিএস তো দূরের কথা, এই ছেলের তো এই ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বা যারা যারা মার খাইছেন তাদের তো এখন জীবন চালানোই কঠিন হয়ে যাবে। আর এই যে হাসপাতালের খরচটা কে দিবে? আজকে হারুন সাহেব যদি মার খাইতেন, হাসপাতালের খরচ দিত পুলিশ ডিপার্টমেন্ট। আজিজুল সাহেব যদি মার খাইতেন, তাহলে হাসপাতালের খরচ দিত সরকার, অ্যাডমিনিস্ট্রেশন, রাষ্ট্রপতি ভবন থেকে এই খরচ হইতো। কিন্তু ছাত্রলীগের খরচ দিতে হবে কিন্তু ছাত্রলীগের মায়ের, ছাত্রলীগের যে কষ্ট করে যে মা এই পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত আনছে, তার খরচ দিতে হবে তার মায়ের। এই জন্য আমি ছাত্রলীগের ভাইদেরকে বলবো যে কোনো কেউ ডাকলেই চলে যায় না, কারণ আপনারা দেখছেন তো যে ছাত্রলীগের যতই আপন আপন কথা বলেন, কিন্তু ছাত্রলীগের বেশিরভাগ মানুষ তার ব্যক্তি স্বার্থে যখন ব্যবহার করেন তখন কলিজাটা ফেটে যায়। আমি ছাত্রলীগকে বলবো যে মিছিল মিটিং রেখেও পড়াশোনা করার সময় কিন্তু পড়াশোনা করা লাগবে, কারণ পড়াশোনা করে যদি ভালো করতে না পারেন, তাহলে ওই সারা জীবন মাইরি খাবেন আর এই পথে পথে ঘুরে বেড়াবেন, কিচ্ছু করতে পারবেন না। আমি শুধু আমরা হারুন সাহেবের বিচার যা হওয়ার তো যতটুকু হয়েছে এটার জন্য ধন্যবাদ জানিয়ে আমি মহামান্য রাষ্ট্রপতির ডিপার্টমেন্টের যারা আছেন তাদেরকে বলবো, এই সহকারী যে সচিব যিনি আছেন, ব্যক্তি একান্ত সচিব যিনি আছেন, তাকেও বিচারের আওতায় নিয়ে আসতে হবে, তদন্তের আওতায় নিয়ে আসতে হবে। তার যিনি ওয়াইফ ওইখানে উপস্থিত ছিলেন, তাকেও তারা পুলিশ ডিপার্টমেন্টে থেকে যে ধরনের বিব্রতকর অবস্থায় পুলিশকে ফেলছেন, যে ধরনের বিব্রতকর অবস্থায় সরকারকে ফেলছেন, পুরাপুরি একটা ইনকোয়ারি হয়ে সবার সামনে আসা উচিত এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা কেউ ঘটাইতে না পারে, ছাত্রলীগকে যেন ব্যবহার করতে না পারে। এই ব্যাপারে যেন ছাত্রলীগের সভাপতি সেক্রেটারির কাছে আমার একটা অনুরোধ, যে ছাত্রলীগে আপনারা জানাই দিবেন যে কোনোভাবেই কোনো ভাই ডাকলেই যেন দৌড়ে চলে না যায়। আপনারা কোনো বিচারে থাকতে পারেন, সালিশে থাকতে পারেন, যেখানে অন্যান্য নেতৃবৃন্দ থাকেন, কিন্তু অমুক ভাই বললেই দৌড় দিয়ে বারডেমে চলে যেতে হবে, দৌড় দিয়ে এইসব জায়গায় যেতে হবে। আমি ছাত্রলীগের সভাপতি সেক্রেটারির কাছে বলবো এই বিষয়টা আপনারা যেন সামনে নিয়ে আসেন, ছাত্রলীগকে যেন এটা জানান দেন যে ছাত্রলীগ যে কোনো কাজে ব্যবহার করা যাবে না, ছাত্রলীগকে ব্যবহার করতে হবে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, এর বাইরে যদি কেউ ব্যবহার করতে চায় তাদেরকে করা যায়। প্রিয় দর্শক, ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিও ক্লিপটা দেখেছেন, আর হয়তো বা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে
অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দর্শক, আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।